বাংলার দৈনিক সংবাদ এক ঝলকে। নবান্নের কড়া নির্দেশ, পঞ্চায়েত পুরসভায় লাগাম ছাড়া ট্যাক্স বন্ধ হোক। হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে চাকরিহারা আন্দোলনকারীরা সেন্ট্রাল পার্কের সামনে বসার অনুমতি মিলল। যাদবপুরে ফের নৃশংস র্যাগিংয়ের অভিযোগ, কাঠগড়ায় 2 প্রাক্তন এসএফআই কর্মী। 1 মাস পর পাকিস্তানে বন্দিদশা থেকে ফিরলেন পূর্ণম, রিসরাবাসী অপেক্ষা করছে ঘড়ির কাঁটা 5টা ছোঁয়ার। যাত্রী স্বাচ্ছন্দ্যে নতুন সংযোজন, মেট্রো স্টেশনে ডিজিটাল লকার ও বডি রিল্যাক্সেশন পরিষেবা। 27 মাওবাদীকে নিকেশ করে নায়ক জওয়ানরা ফুল আবিরে বরণ করল এলাকাবাসী। পাক অর্থনীতিতে সার্জিক্যাল স্ট্রাইক ভারতের, বিশ্ব ব্যাংক ও FATF-এর কাছে আর্জি জানাল নয়াদিল্লি। দলীয় দফতর থেকে হরিণঘাটার তৃণমূল কাউন্সিলরের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, পুলিশ তদন্তে নেমেছে। ক্ষতি হচ্ছে, ভারতকে অনুরোধ করুন, 3 মাস সময় চান। বাংলাদেশি পোশাক নির্মাতাদের চিঠি ইউনূস সরকারকে। এক ধাক্কায় 2000 টাকা পেনশন বাড়ল, হঠাৎ বড় সুখবর দিল রাজ্য সরকার। পাকিস্তান প্রমাণ করে দিয়েছে যে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার পর বিরাট দাবি শাহের। আসছি বিস্তারিত খবর নিয়ে। দীর্ঘ 1 মাস, গত 23শে এপ্রিল কর্মরত অবস্থায় ভুল করে বর্ডার পেরিয়ে পাক রেঞ্জার্সের হাতে আটক হয়েছিলেন হুগলি রিসরার বাসিন্দা BSF জওয়ান পূর্ণম কুমার সাউ। আজ 23শে মে তিনি বাড়ি ফিরলেন। শুক্রবার বিকেল 5টা নাগাদ যখন তিনি বাড়ি ফিরল, এই খবর পেতেই খুশির হাওয়া বয়ে গেল পরিবারসহ গোটা এলাকায়। বাবার সঙ্গে খেলার জন্য অধীর অপেক্ষায় আছে ছেলে। ভারতের প্রবল কূটনৈতিক চাপে আটক জওয়ানকে 22 দিন পর ফেরাতে বাধ্য হল পাকিস্তান। 14ই মে ওয়াঘা আটারি সীমান্ত দিয়ে দেশে ফেরানো হল পূর্ণমকে। ফোনে ভিডিও কলে অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে কথা হলো তাঁর, কিন্তু তখনই বাড়ি ফিরতে পারল না। স্বাস্থ্য পরীক্ষা, পাকিস্তানে তার ওপর কি অত্যাচার করা হয়েছে, মানসিকভাবে পূর্ণম কতটা ঠিক রয়েছে, সেই সমস্ত দিক খতিয়ে দেখা হলো। সেই পর্ব মিটতেই দেশে ফেরার 9 দিনের মাথায় হুগলির বাড়িতে ফিরল জওয়ান। পূর্ণমের বাড়িতে আসার খবর চাউর হওয়ার পর রিসরার তার বাড়ি এলাকায় যেন উৎসবের মরশুম। বাড়িতে শুরু হলো অকাল উৎসব, খুশির জোয়ারে ভেসে গেল পরিবারের সদস্যরা। উল্লেখ্য, পহেলগাঁও হামলার পরদিন অর্থাৎ 23শে এপ্রিল ভুল করে পাক ভূখণ্ডে ঢুকে পড়েছিল হুগলির পূর্ণম কুমার সাউ। সেই থেকে পাক সেনার হাতে বন্দী ছিল সে। স্বামীর খোঁজে অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী গিয়েছিল BSF-এর হেডকোয়ার্টারেও। আশ্বাস নিয়ে ঘরে ফিরলেও আতঙ্ক ছিলই। 7ই মে অপারেশন সিঁদুরে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর কার্যত স্বামী ফেরার আশায় ছেড়েছিল রজনী। এদিকে পাকিস্তানের সঙ্গে ভারতের ফ্ল্যাগ মিটিং চলছিলই। অবশেষে 14 তারিখ ফ্ল্যাগ মিটিংয়ে মাথা নত করতে বাধ্য হল শরীফের দেশ। এরপরই পূর্ণমকে মুক্ত করার সিদ্ধান্ত নিল তারা। তখনই জানা গিয়েছিল সবকিছু ঠিক থাকলে দ্রুত ছেড়ে দেওয়া হবে। শুক্রবার বাড়ি ফিরল জওয়ান। বাংলাদেশের রেডিমেড পোশাক আর স্থলবন্দর দিয়ে ভারতে ঢুকতে পারবে না, জানিয়ে দিল নয়াদিল্লি। ভারত সরকারকে এই বিধিনিষেধ স্থগিতের জন্য অনুরোধ করুক অন্তর্বর্তী সরকার। চিঠি দিয়ে এমনটাই আবেদন জানালো বাংলাদেশের রেডিমেড পোশাক নির্মাতাদের সংগঠন BKMEA, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। তারা জানিয়েছে, ভারতের এই নিষেধাজ্ঞার ফলে বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে বাংলাদেশি রফতানিকারকেরা। অন্তত 3 মাসের জন্য যেন বিধিনিষেধ স্থগিত করা হয়। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার তার বন্দোবস্ত করুক। এ বিষয়ে কূটনৈতিক হস্তক্ষেপের আবেদনও জানিয়েছে BKMEA। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো সূত্র উল্লেখ করে এই তথ্য জানিয়েছে। BKMEA সভাপতি মোহাম্মদ হাতেম বুধবার অন্তর্বর্তী সরকারকে একটি চিঠি দিয়েছেন। চিঠি গিয়েছে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য মন্ত্রকে। চিঠিতে বলা হয়েছে, ভারতের বিধিনিষেধের কথা জানার পর বাংলাদেশের রফতানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে এবং বাণিজ্য সচিবের নেতৃত্বে পরপর 2টি বৈঠক হয়েছে। তাতে সকলেই একটি বিষয়ে একমত হয়েছে যে সচিব পর্যায়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে অবিলম্বে আলোচনা প্রয়োজন। কারণ ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে স্থলবন্দরগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থলপথে বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় ইতিমধ্যে অনেক পণ্য সীমান্তে আটকে গিয়েছে। স্থগিত হয়ে গিয়েছে উৎপাদন। এতে বাংলাদেশের ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে।
পোশাক নির্মাতারা চিঠিতে ভারত বাংলাদেশ বাণিজ্যের খতিয়ান প্রকাশ করেছে। বলা হয়েছে, বাংলাদেশের প্রায় ৮০% রফতানি পণ্য বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করে। এর মধ্যে অধিকাংশই পোশাক। গত ১০ মাসে স্থলপথে ১২,০০০ কোটি টাকার পণ্য বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে পোশাক নির্মাতাদের অনুরোধ, ভারতের নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশি পোশাক নির্মাতারা বড় ক্ষতির সম্মুখীন হবে। ভারত সরকারের কাছে অন্তত ৩ মাস সময় চাইতে হবে, তাদের অনুরোধ করতে হবে। বর্তমানে যে পণ্য প্রক্রিয়ারত অবস্থায় আছে তাও যেন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়। গত শনিবার ভারতের বাণিজ্য মন্ত্রক একটি বিবৃতি জারি করে জানিয়েছে, এ দেশের কোনো স্থলবন্দর দিয়ে বাংলাদেশের রেডিমেড পোশাক ভারতে ঢুকবে না। কেবল মুম্বই এবং কলকাতা বন্দর দিয়ে জলপথে এই পণ্য ভারতে ঢুকতে পারবে। ফলের স্বাদযুক্ত কার্বোনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাবার, কেক, চিপস বা স্ন্যাক্স, তুলো, সুতো, প্লাস্টিকের পণ্য এবং কাঠের আসবাবপত্র অসম, মেঘালয়, ত্রিপুরা বা মিজোরামের কোনো স্থলবন্দর দিয়ে ভারতে ঢুকতে পারবে না। পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ি দিয়েও এই পণ্য ঢুকতে দেওয়া হবে না। এর পরেই বাংলাদেশের পোশাক নির্মাতারা ইউনূসের সরকারের দ্বারস্থ হল। বিকাশ ভবনের সামনে রাস্তা জুড়ে আন্দোলন করা যাবে না। সেন্ট্রাল পার্কের সুইমিং পুল লাগোয়া অঞ্চলে চলবে চাকরিহারাদের আন্দোলন। শর্ত সাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এই মামলার শুনানিতে আদালতে চাকরিহারা শিক্ষকদের দুজন শুনানিতে হাজির ছিল। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, আপনাদের আন্দোলনের ফলে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। আপনাদের জায়গা কে দিয়েছেন? নিজেরাই ওখানে গিয়ে করছে। সেন্ট্রাল পার্কে করুন। আপনাদের কর্মসূচি নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। শুক্রবার বিচারপতি ঘোষ নির্দেশ দিলেন, কর্মসূচিতে একসঙ্গে ২০০ জন থাকতে পারবে। ১০ জন আন্দোলনকারীর নাম পুলিশের কাছে জমা দিতে হবে। জমায়েত নিয়ে পুলিশ তাদের সঙ্গে সম্পর্ক রাখবে। পাশাপাশি পুলিশকেও ধীরে চলো নীতি নেওয়ার পরামর্শ দিয়েছে আদালত। যাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না। একই সঙ্গে আদালত রাজ্যকে খাওয়ার জল, শৌচাগার থেকে শুরু করে প্রয়োজনীয় সব বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছে। চাকরিহারাদের উদ্দেশ্যে বিচারপতি ঘোষ বলেন, ১০ জনের নাম পুলিশকে দিয়ে দিন। ১২ ঘণ্টা করে কর্মসূচি করুন। চাকরিহারা শিক্ষকদের একজন আদালতে বলেন, ৫০-১০০ জন নিয়ে আন্দোলন হয় না, ৪০০-৫০০ জন লোক লাগে। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, এত লোক নিয়ে কর্মসূচি হলে অসুবিধা হবে। বিচারপতির মন্তব্য, আপনারা ওখানে যা করছে আদালতে তা করবেন না। রাজ্যকেও মানবিকভাবে বিষয়টি দেখতে হবে। কারো বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না। যে সব চাকরিহারা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত চললেও কোনো কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না বলেও নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এদিন আদালত জানালো, সেন্ট্রাল পার্কের সুইমিং পুলের দিকে বিকাশ ভবনের উল্টো দিকে শিক্ষক শিক্ষিকারা অবস্থান করতে পারবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর তৎপর হল নবান্ন। এবার সাফ জানিয়ে দেওয়া হল, নবান্নের অনুমতি ছাড়া পঞ্চায়েত বা জেলা পরিষদ কোনো কর বা ফি সাধারণ মানুষের ওপর ধার্য করতে পারবে না। এক্ষেত্রে অনুমতি নিতে হবে অর্থ দফতরের। বৃহস্পতিবার রাজ্যের প্রত্যেক জেলা শাসক ও বিডিওদের নির্দেশিকা পাঠাল রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতর। সম্প্রতি বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত ও জেলা পরিষদ বা পুরসভার বিরুদ্ধে অভিযোগ ছিল তারা ট্যাক্সের নামে সাধারণ মানুষের থেকে টাকা তুলছে। এই মুহূর্তে তা রীতিমতো জুলুমের পর্যায়ে পৌঁছেছে বলে খবর নবান্ন সূত্রে। আরও জানা গিয়েছে, এই ধরনের ফি বা করের নামে অনুমতি ছাড়া টাকা তুললে তা সরকারি নির্দেশিকাকে অমান্য করে নেওয়া হচ্ছে বলে ধরা হবে। বিডিও জেলা শাসকদের এই নির্দেশিকা কঠোরভাবে কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রী স্বাচ্ছন্দ্যে জোর দিল কলকাতা মেট্রো। এবার স্টেশনে বসেই করানো যাবে মাসাজ, বডি রিল্যাক্সেশন। এমনকি প্রয়োজনীয় জিনিস লকারে রেখে যাতায়াত করতে পারবে যাত্রীরা। শুক্রবার কলকাতা মেট্রোর ২ স্টেশনে চালু হল এই আধুনিক পরিষেবা। যাত্রীদের আরও উন্নত পরিষেবা ও স্বাচ্ছন্দ্য দিতে নতুন পদক্ষেপ করল কলকাতা মেট্রো। আজ শুক্রবার হাওড়া সবুজ লাইন ও এসপ্ল্যানেড নীল লাইন মেট্রো স্টেশনে চালু করা হল ডিজিটাল লকার, রিল্যাক্সেশন চেয়ার সহ একাধিক আধুনিক সুযোগ সুবিধা। এই পরিষেবাগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি. উদয় কুমার রেড্ডি। হাওড়া স্টেশনে উদ্বোধন হল দুপুর 12:40 এবং এসপ্ল্যানেড স্টেশনে উদ্বোধন হল দুপুর 1:15।
এই উদ্যোগের ফলে যাত্রীরা তাদের সামগ্রী নিরাপদে রাখতে পারবে ডিজিটাল লকারে, আবার দীর্ঘ যাত্রার ক্লান্তি দূর করতে পারবে রিল্যাক্সেশন চেয়ারে বসে, তাও খুবই কম খরচে। ভবিষ্যতে কলকাতা মেট্রোর অন্যান্য স্টেশনেও এই ধরনের সুবিধা চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ইতিপূর্বে হাওড়া এবং শিয়ালদহ স্টেশনে যাত্রী স্বাচ্ছন্দ্যে একাধিক পরিষেবা চালু করা হয়েছে, যেমন ফুট ম্যাসাজিং, বডি ম্যাসাজিং, ফুড কর্নারের মতো একাধিক পরিষেবা। মাওবাদীদের সাধারণ সম্পাদক নামবালা কেশব রাও ওরফে বাসব্রাজু সহ ২৭ মাওবাদীকে খতম করা হয়েছে গত বুধবার। বড়সড় এই সাফল্যের পর গোটা অভিযানের নায়কদের ফুল ও আবিরে বরণ করে নিল এলাকাবাসী। পাশাপাশি আনন্দ উৎসবে মাতল ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড বা ডিআরজি জওয়ানরা। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হতে শুরু করেছে। নিরাপত্তা বাহিনীর অভিযানে বাসব্রাজু সহ ২৭ জনের মৃত্যু মাওবাদীদের কোমর ভেঙে দেওয়ার মতোই। মৃত মাওবাদীদের যৌথ মাথার দাম ছিল ১৩.৫ কোটি টাকা। ফলে বোঝাই যাচ্ছে সিপিআই মাওবাদীর শীর্ষনেতা বাসব্রাজু ছাড়াও বাকি মাওবাদীরা বড়সড় কমান্ডার। মাওবাদের ভীমরুলের চাকে এই বিরাট আঘাত হানার পর অভিযানে অংশ নেওয়া জওয়ানদের অভ্যর্থনা জানাতে বিশেষ উদ্যোগ নিল ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার বাসিন্দারা। প্রবল বৃষ্টির মাঝেই চলল এই তিলক অনুষ্ঠান। এমনকি সেখানে ঐতিহ্যবাহী বস্তেরিয়া গানে নাচ করতে দেখা গেল ডিআরজি জওয়ানদের। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে অপারেশনের পর জওয়ানরা ক্যাম্পে ফিরলে সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল গ্রামবাসীরা। সকলকে আবির মাখানোর পাশাপাশি মঙ্গল প্রদীপে বরণ করে নিল মহিলারা। জওয়ানদের কপালে জয়তিলক পরিয়ে মিষ্টিমুখ করানোর পাশাপাশি চলল ঐতিহ্যবাহী নাচ গান। অভিযান শেষে ফিরে এই আনন্দ উৎসবে অংশ নিল সকল জওয়ানরা। উল্লেখ্য, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ডিআরজি হল সেই সকল জওয়ান যাদের নিয়োগ করা হয় স্থানীয় অঞ্চল থেকে। এলাকার বাসিন্দা হওয়ার ফলে ছত্তিশগড়ের দুর্গম জঙ্গল সম্পর্কে এদের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। ফলে দুর্গম জঙ্গলে মাওবাদী ডিআরজি জওয়ানরাই অন্যতম ভরসা নিরাপত্তা বাহিনীর। যদিও জানা যাচ্ছে বাসবরাজুকে হারানোর মতো এত বড় ধাক্কার পরও হাল ছাড়তে নারাজ মাওবাদী সংগঠনের শীর্ষ নেতৃত্ব। এর মধ্যেই নয়া সাধারণ সম্পাদক খোঁজার কাজ শুরু হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। কেশব রাওয়ের মৃত্যুর পর কে সংগঠনের শীর্ষ পদে বসবে সেদিকে নজর রেখেছে গোয়েন্দারাও। আপাতত দুজনের নাম গোয়েন্দাদের কাছে এসেছে বলে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, যদিও সংগঠনের তরফে কোনো বিবৃতি জারি করা হয়নি। এদিকে মাওবাদীদের কার্যকলাপের পাশে না দাঁড়িয়েও কেশব রাওকে যেভাবে মারা হয়েছে তার তীব্র নিন্দা করল সিপিএম, সিপিআই ও ফরওয়ার্ড ব্লক। ভারতের আপত্তি উড়িয়েই পাকিস্তানের জন্য $100 কোটি ঋণ মঞ্জুর করল আইএমএফ। কিন্তু এবার ইসলামাবাদের অর্থনীতির ওপর সার্জিক্যাল স্ট্রাইক করতে নয়া পদক্ষেপের পরিকল্পনা করছে ভারত। নয়াদিল্লি বিশ্ব ব্যাংক এবং এফএটিএফের সঙ্গে যোগাযোগ রাখছে। আগামী জুনেই বিশ্ব ব্যাংকের থেকে $20 বিলিয়ন ঋণ পাওয়ার কথা পাকিস্তানের। এই ঋণের বিষয়টি পুনর্বিবেচনা করার আর্জি জানাবে ভারত। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সূত্রে এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি পাকিস্তানকে ফের এফএটিএফের ধূসর তালিকায় ঢোকানোর জন্য আর্জি জানাবে ভারত। উল্লেখ্য, 4 বছরেরও বেশি সময় ধরে সন্ত্রাসবাদের ওপর নজরদারি সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ধূসর তালিকায় ছিল পাকিস্তান। 2022 সালে সেই তালিকা থেকে বেরিয়ে আসে পাকিস্তান। ভারত সেই সময়ই জানিয়েছিল তালিকা থেকে যতই বেরিয়ে আসুক প্রতিবেশী দেশটি যেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য পদক্ষেপ করে চলে। কিন্তু পরবর্তী সময়ে পাকিস্তানের বিরুদ্ধে বারবার সন্ত্রাসে আর্থিক মদত ও জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ বারংবার উঠেছে। এই বিষয়টিকে সামনে রেখে ফের প্রতিবেশী দেশটিকে ধূসর তালিকাভুক্ত করার আবেদন করবে ভারত। সেক্ষেত্রে পাকিস্তানের আর্থিক লেনদেনের ওপর খুঁটিনাটি নজর রাখা সম্ভব হবে। ফলে সন্ত্রাসে আর্থিক মদতের প্রয়াস ব্যর্থ হবে বলেই মনে করা হচ্ছে। তাই সক্রিয়ভাবে চেষ্টা করবে ভারত। পাকিস্তানের অর্থনীতির কোমর ভেঙেছে বহু আগেই। গত কয়েক বছর ধরে ঋণের ওপরই টিকে রয়েছে শাহবাজের দেশ। এই পরিস্থিতিতে বিশ্বব্যাংকের কাছ থেকে বিপুল পরিমাণ ঋণের দিকে এই মুহূর্তে তাকিয়ে রয়েছে পাকিস্তান। ভারত চাইছে সেই ঋণ পাওয়াও আটকাতে। তাই ওই বিষয়টি পুনর্বিবেচনার আর্জি জানাচ্ছে নয়াদিল্লি। খবর তেমনটাই। ফলে সব মিলিয়ে পাকিস্তানের অর্থনীতির ওপর সার্জিক্যাল স্ট্রাইক করে সন্ত্রাসের মদতদাতাদের ভাঙা কোমর গুড়িয়ে দেওয়াই লক্ষ্য ভারতের। আন্দোলনকারী চাকরিহারা এবং এফআইআরে নাম থাকা শিক্ষক শিক্ষাকর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। শুক্রবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পুলিশকে ধীরে চলো নীতি পালনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
পাশাপাশি সল্টলেকে সেন্ট্রাল পার্ক লাগোয়া এলাকায় অবস্থানে বসার পরামর্শ দিয়েছে আদালত। জানা গিয়েছে, শুক্রবার মামলার শুনানিতে বিচারপতি বলেন যে সম্ভব হলে অস্থায়ী তাঁবু টাঙিয়ে দিক প্রশাসন। বায়ো টয়লেট, পানীয় জলের ব্যবস্থা করার কথাও বলেছে আদালত। মধ্যশিক্ষা পর্ষদের তরফে যে শোকজ নোটিশ জারি করা হয়েছে সেটাও কার্যকর করা যাবে না বলে নির্দেশ দিয়েছে আদালত। মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল দুই শিক্ষক নেতা ইন্দ্রজিৎ মণ্ডল ও সুদীপ কোনার। সেই মামলার শুনানিতে চাকরিহারাদের উদ্দেশ্যে বিচারপতি সেন্ট্রাল পার্কে অবস্থান করার পরামর্শ দিলেন। পাশাপাশি আদালত জানালো 200 জন করে আন্দোলনকারী রোটেশনাল পদ্ধতিতে আন্দোলন করতে পারবে। কয়েকদিন আগে বিকাশ ভবন ঘেরাও অভিযান করল চাকরিহারা। কোনো পরীক্ষা নয়, যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সসম্মানে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে, এমন দাবিতেই সরব হয়েছিল চাকরিহারারা। যে অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটল বিকাশ ভবনের সামনে। সেই পরিস্থিতির পর চাকরিহারারা সাফ জানিয়ে দিল, দ্বিতীয়বার কোনো পরীক্ষা দেব না। যে দফতরে আমরা আছি সেখানে সবাইকে যোগ্যতার পরীক্ষা দিতে হবে। আমাদের পরীক্ষা দিতে হলে মুখ্যমন্ত্রী, সাংসদ সবাইকে পরীক্ষা দিতে হবে। সবাই ফের নির্বাচনে দাঁড়াক, আবার নির্বাচিত হোক। তারা আরও বলল, আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তারপরেও চাকরি গেল। মূল দায়ী স্কুল সার্ভিস কমিশন ও রাজ্য সরকার। ধরি মাছ না ছুঁই পানি স্ট্যান্ড রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করল চাকরিহারারা। দলীয় দফতর থেকে তৃণমূলের এক কাউন্সিলরের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল নদিয়ার কল্যাণীর হরিণঘাটা এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যায় হরিণঘাটার তৃণমূল ছাত্র পরিষদ টিএমসিপি কার্যালয় থেকে রাকেশ পাড়ুই নামে ওই তৃণমূল কাউন্সিলরের দেহ উদ্ধার হল। তৃণমূল নেতার অস্বাভাবিক মৃত্যুর কারণ নিয়ে ঘনিয়েছে রহস্য। দেহ উদ্ধার করে পাঠানো হল ময়নাতদন্তে। ঘটনার তদন্ত শুরু করল পুলিশ। রাকেশ হরিণঘাটা পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিল। পাশাপাশি টিএমসিপির গুরুত্বপূর্ণ নেতাও ছিল সে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় হরিণঘাটা মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন টিএমসিপি কার্যালয়ে ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার হল রাকেশের। রাকেশের দলীয় সহকর্মীরাই প্রথমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেল। এরপরে খবর দেওয়া হল মোহনপুর পুলিশ ফাঁড়িতে। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে গেল হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকেশকে মৃত ঘোষণা করলেন। খবর ছড়িয়ে পড়তে এলাকায় শোরগোল পড়ে গেল। হাসপাতালে ভিড় জমতে শুরু করল। তৃণমূলের স্থানীয় নেতৃত্ব এবং কর্মীরা চলে এলেন। গ্রামীণ ওই হাসপাতাল থেকে রাকেশের দেহ ময়নাতদন্তে পাঠানো হল। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে করা হলেও ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানালো পুলিশ। ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। রানাঘাট পুলিশ জেলার সুপার আশিস মৌর্য বলেন, দলীয় কার্যালয় থেকে 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। কোনো নির্দিষ্ট অভিযোগ পেলে সে বিষয়টিও খতিয়ে দেখা হবে। পহেলগাঁও কাণ্ডের জবাব অপারেশন সিঁদুরের মাধ্যমে দিয়েছে ভারত। সম্প্রতি পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। সেই বিষয়টিকে পাকিস্তানের ওপর হামলা হিসেবে দাবি করে পাল্টা আক্রমণ করল ওই পড়শি দেশ। এই নিয়ে চরমে উঠল ভারত পাক সংঘাত। এবার এই নিয়ে বড় বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফের একবার তিনি স্পষ্ট করে দিলেন, পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলি ভারতের টার্গেট ছিল, আর সেগুলিকেই নিশানা করা হল। শুক্রবার দিল্লিতে সীমান্তরক্ষা বাহিনীর একটি অনুষ্ঠান আয়োজিত হল। সেখানে যোগ দিয়ে বিএসএফের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বললেন, সম্পূর্ণ দেশ সেনা ও বিএসএফের সাহসিকতার ওপর আস্থা রাখে। সংঘর্ষ যখন শুরু হল তখন প্রত্যেক মুহূর্তে দেশের সীমানাকে সুরক্ষিত রাখল সীমান্তরক্ষা বাহিনী। গুলির জবাব গোলায় দিল। শাহ এদিন বললেন, পাক সেনা অথবা সেদেশের বায়ুসেনা ঘাঁটিগুলির ওপর কোনো আঘাত করতে চায়নি ভারতীয় সেনা। শুধুমাত্র সেখানকার জঙ্গি ঘাঁটিগুলিই টার্গেট ছিল, আর সেগুলিকেই নিশানা করা হলো। 8 তারিখ পাকিস্তানে থাকা জঙ্গি ঘাঁটিগুলো শেষ করা হলো, বললেন তিনি। এরপর সরাসরি পড়শি দেশকে নিশানা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, আমরা তো পাকিস্তানে থাকা জঙ্গি ঘাঁটিগুলো নষ্ট করেছিলাম, তবে ওরা পরিষ্কার করেছে যে সন্ত্রাসবাদীরা ওখানে ছিল তারা পাক সরকারের দ্বারা মদতপুষ্ট। সেই কারণেই তো জঙ্গিদের ওপর হামলা করা ভারতের প্রত্যাঘাতকে ওরা পাকিস্তানে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তুলে আমাদের ওপর আক্রমণের দুঃসাহস করেছে।
পাকিস্তানি সেনা যখন আমাদের ওপর হামলার চেষ্টা চালালো তখন আমরাও পাল্টা প্রত্যাঘাত চালালাম। তবে এই প্রত্যাঘাতের আঁচড় কিছুতেই পাক নাগরিকদের ওপর পড়ল না। এদিন পাকিস্তানের সন্ত্রাসবাদে মদত দেওয়া নিয়েও মুখ খুললেন শাহ। তিনি বললেন, সন্ত্রাস মানেই পাক মদত, বিশ্ববাসী এটা বুঝে গিয়েছে। আর অপারেশন সিঁদুর হল সন্ত্রাসকে শেষ করতে নেওয়া বাকি উদ্যোগগুলির থেকে সবচেয়ে সঠিক ও অভেদ্য। উল্লেখ্য, অপারেশন সিঁদুরের মাধ্যমে পহেলগাঁও কাণ্ডের জবাব দিয়েছে ভারত। গতকাল রাজস্থানের বিকানেরে একটি সভায় যোগ দিয়ে এই নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন, সন্ত্রাসবাদ দমন করতে অপারেশন সিঁদুর 3টি সূত্র তৈরি করে দিয়েছে। ভারতে যদি হামলা হয় তার কড়া উত্তর দেওয়া হবে। সময় আর শর্ত আমাদের সেনা ঠিক করবে। আজ বিএসএফের অনুষ্ঠানে যোগ দিয়ে এই নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। একই সঙ্গে পাকিস্তানকে নিয়েও কথা বললেন তিনি। দাবি করলেন, এই পড়োশী দেশ প্রমাণ করে দিয়েছে সেখানে সন্ত্রাসবাদীরা ছিল ও তারা পাক সরকারের দ্বারা মদতপুষ্ট। বয়স বাড়ার সঙ্গেই আস্তে আস্তে মানুষের কর্মক্ষমতা হ্রাস পেতে থাকে, শারীরিক নানান সমস্যা দেখা দেয়। সেই সময় যদি পেনশনের সুবিধা থাকে তাহলে অনেকটাই সুরাহা হয়। এদেশে এমন অনেক পরিবার আছে যারা পেনশনের টাকার ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। এবার এই নিয়ে বড় সুখবর দিল রাজ্য সরকার। এক ধাক্কায় 2000 টাকা পেনশন বাড়ানো হল। সম্প্রতি রাজ্যের প্রবীণ ও প্রতিবন্ধী নাগরিকদের জন্য বড় উদ্যোগ নিল ওড়িশা সরকার। জানা যাচ্ছে, এতদিন অবধি জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি ও মধুবাবু পেনশন প্রকল্পের সকল উপভোক্তারা মাসিক 1500 টাকা করে পেনশন পেত। তবে এবার তা এক ধাক্কায় দ্বিগুণেরও বেশি করে দেওয়া হয়েছে। এবার থেকে মাসে মাসে 3500 টাকা করে পেনশন দেওয়া হবে। চলতি বছরের জানুয়ারি মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর করার সিদ্ধান্ত নিল সংশ্লিষ্ট রাজ্যের সরকার। জুন মাস থেকে বর্ধিত হারে পেনশন মিলবে বলে খবর। ইতিমধ্যেই সামাজিক নিরাপত্তা ও প্রতিবন্ধী ক্ষমতায়ন বিভাগের পরিচালক OIAS নিয়তি পট্টনায়ক এই নিয়ে একটি চিঠি পাঠিয়েছেন। সকল জেলা সামাজিক নিরাপত্তা কর্মকর্তাদের চিঠি দিয়ে দ্রুত কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে নিয়তি বললেন, 80 বছর বা তার বেশি বয়সী বৃদ্ধ বৃদ্ধা ও 80% বা তার বেশি প্রতিবন্ধী যোগ্য উপভোক্তাদের তালিকা বানিয়ে বিভাগে পাঠানো উচিত। জানা যাচ্ছে, যোগ্য উপভোক্তাদের তালিকা বানিয়ে তা অনুমোদনের জন্য বাধ্যতামূলকভাবে বিভাগে পাঠাতে হবে। ইতিমধ্যেই এই চিঠির একটি কপি সকল জেলা ম্যাজিস্ট্রেটদের কাছে পাঠানো হয়েছে। উল্লেখ্য, রাজ্যের সকল মানুষ যাতে সুখে স্বাচ্ছন্দ্যে থাকে সেই কারণে মাঝে মধ্যেই নানান উদ্যোগ নেয় রাজ্য সরকার। ওড়িশা সরকারের তরফ থেকেও পেনশন নিয়ে এমনই একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সেই রাজ্যের প্রবীণ ও প্রতিবন্ধী নাগরিকদের অনেকখানি সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।